হ্যালো এভরিওয়ান, শুরু করছি হৃদয়ের আমার পত্র পর্ব ৩। লিখেছেন ডি.আর.এম. সোহাগ, পাঠে আমি ইভা। সোহাগ প্যান্টের পকেট থেকে চাবি বের করে দরজার লক খোলে। এরপর দরজা আটকে বাসার ভিতরে গিয়ে সোজা নিজের রুমে আসে। ঘরে এসে সর্বপ্রথম চোখ পড়ে বিছানার দিকে, যেখানে সে মৌকে রেখে গিয়েছিল। কিন্তু এখন বিছানা ফাঁকা দেখে সোহাগের ভ্রু কুঁচকে যায়। সে ব্যস্ত হাতে ঘরের লাইট জ্বালিয়ে দেয়াল ঘড়িতে দেখলো রাত ৩টা বাজে ৩০ মিনিট। এত রাতে মৌ বিছানা নেই কেন? বাথরুমের দিকে গিয়ে লাইট জ্বালিয়ে চেক করলো, না নেই। ব্যালকনিতে গিয়ে দেখলো সেখানেও নেই। সোহাগ চিন্তিত হলো। বিয়ের পর এই প্রথম সে রাতে ঘরে ফিরে মৌকে তার ঘরের কোথাও পাচ্ছে না। তার মায়ের কাছে যায়নি তো? হয়তো তার উপর অভিমান করে তার মায়ের ঘরে ঘুমিয়েছে। ফ্রেশ হলো না, আগে মায়ের ঘর চেক করে নিশ্চিত হোক, এরপর সে ফ্রেশ হবে। অতঃপর দরজা খুলে সোহাগ তার মায়ের ঘরে যায়। নাফিসা বেগম ছিটকিনি লাগিয়ে ঘুমান না, সব সময় দরজা বেরিয়ে ঘুমান। কখন কি বিপদ হয় বলা তো যায় না। সোহাগ ধীরে পায়ে মায়ের ঘরে এসে বিছানার কাছে গিয়ে দেখে তার মা একাই ঘুমিয়ে আছে। সোহাগের চিন্তার মাত্রা গাঢ় হলো। মৌ কোথায়? ব্যালকনির দিকে গেল, সেখানেও পেল না। মায়ের ঘরের ওয়াশরুম চেক করলো, সেখানেও পায় না। চিন্তার পরিমাণ বাড়লো, বই কমলো না। একবার ভাবলো তার মাকে ডাকবে, কিন্তু ডাকলো না। বাসার আরো অনেক জায়গা আছে, সেই সব জায়গায় মৌ থাকতে পারে বলে তার মনে হয়। ভাবনা অনুযায়ী ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেলে ধীরে 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 পুরো বাড়ি খুঁজল, না কোথাও নেই। সোহাগ কেন যেন ঘামছে। এই পর্যায়ে সে দৌড়ে ছাদের দিকে যায়। দ্রুত পায়ে ২-৩ সিঁড়ি বেয়ে উঠেছে। ছাদে প্রবেশ করে তার মাথা খুঁজল, কোথাও নেই। বুক কাঁপছে। তার মৌ কোথায়? বারবার এদিক ওদিক ফিরে গলার আওয়াজ ছড়িয়ে ডাক, মৌ, বউ, কোথায় তুমি মৌ? কোনো সাড়া নেই, কোথাও কেউ নেই। সোহাগ ডোব গিলল। আগের চেয়ে পায়ের গতি কয়েক গুণ বাড়িয়ে ছাদ থেকে নামতে লাগলো। কয়েকবার পড়তে পড়তে নিজেকে সামলে নিয়েছে। বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে গেল দৌড়ে। পুরো বাগান তন্ন তন্ন করে খুঁজল, না, তার মৌ এর কোনো চিহ্ন নেই এই পুরো বাড়িতে। তার শরীর কাঁপছে। এত রাতে মেয়েটা তার শ্বশুর বাড়ি যাবে না, গেলেও সেখান থেকে কল আসতো। তাহলে কোথায় গেল? সেটাও তার অপরিচিতাকে তার ঘরে ঘুমিয়ে রেখে গিয়েছিল। সোহাগের চঞ্চল দৃষ্টি এই অন্ধকারে মাঝে ঘুরছে। বা হাতের বুড়ো আঙুলের সাহায্যে কপালের ঘাম ছিটকে ফেলল। ডান হাতের উপর থেকে ৩টে শার্টের বোতাম খুলল। অস্বাভাবিক অস্থিরতার সাথে সাথেই অস্বাভাবিকতার গরম লাগছে। সোহাগ এখানে সময় নষ্ট করলো না। সে বুঝে গিয়েছে এই বাড়িতে তার বউ নেই। অতঃপর সোহাগ তার বাড়ির গেট লাগিয়ে দিয়ে ব্যস্ত পায়ে এগুলো ইমনের বাড়ির দিকে। ইমনের বাড়ি আর তার বাড়ির দূরত্ব ৫ মিনিট। ইমন বাড়িতে গিয়ে গায়ের কাপড় ছেড়ে মনিরার পাশে শুয়ে মনিরাকে তার দিকে টেনে জড়িয়ে চোখ বুজলো। ক্লান্ত লাগছে ভীষণ। মনিরার ঘুমন্ত মুখটা ছোট ছোট চুমু আঁকলো। মনিরা ঘুমের ঘোরে গুটিসুটি মেরে ইমনের সাথে আরো লেফটে যায়। ইমন হাসে, তার মিষ্টি মেয়ে হলো বাচ্চা বউ। মনিরার কপালে চুমু এঁকে চোখ বুঝল। তখনই গেটে ধূপধাপ আওয়াজ হয়। ইমন ভ্রু কুঁচকালো। কোন পাগল তার সাদের বাড়ির গেট ভাঙতে চাইছে? এত জোরে শব্দ হওয়ায় মনিরা নড়ে চড়ে উঠেছে। মেয়েটার ঘুম ভাঙার আগে ইমন দ্রুত উঠে বসে। ইচ্ছে করছে দরজার ওপাশের পাগলটাকে ১ লাথি মেরে উগান্ডা পাঠাতে। বালের এক চাকরি করে রাতে বিরাতে বউকে রেখে বেরিয়ে যেতে হয়, আর বাড়ি ফিরলে রাস্তার পাগল আসে। দরজার কারাঘাতের পরিমাণ বাড়ছেই তো বাড়ছেই। ইমন দ্রুত বিছানা ছেড়ে ব্যস্ত পায়ে এসে দরজা খুলে দেয়। ভেবেছিল এই পাগল ছাগলটাকে আজ জন্মে শিক্ষা দেবে, কিন্তু সামনে তাকালে সোহাগ বিধ্বস্ত অবস্থায় দেখে বিচলিত কণ্ঠে বলে, ঠিক আছিস? কি হয়েছে? সোহাগ কথা বলতে পারছে না, কণ্ঠ রোধ হয়ে আসছে। কোনো রকম বলে, আমার মৌকে খুঁজে পাচ্ছি না, কোথাও নেই। ইমন অবাক হয়ে বলে, মানে? বাসা থেকে কোথাও উধাও হয়ে যাবে? ভালো করে খুঁজে দেখেছিস? সোহাগ ঢোক গিলে কোনো রকম বলে, আমি দেখেছি, সব জায়গায় দেখেছি, কোথাও নেই। ইমন সোহাগকে টেনে ঘরে এনে সোফায় বসিয়ে দিয়ে বলে, আচ্ছা দাঁড়া, আমি গায়ে শার্ট জড়িয়ে ফোনটা নিয়ে আসি। সোহাগ চুপচাপ বসলো ঠিকই, কিন্তু তার মাথায় কিছু চলছে। হঠাৎ করে মাথায় কিছু একটা খেলে গেল। বাম পায়ের উরুর উপর পড়ে থাকা বাম হাতটির দিকে তাকালো। এই হাতেই তার মৌয়ের স্পর্শ লাগছিল বলে মনে হয়েছিল। তবে কি সেই তার মৌ? কথাটা ভাবতেই সোহাগ
ঢোক গিলল, কিন্তু মৌ ওখানে কি করে যাবে? মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগে। সাথে সাথে বসা থেকে উঠে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। শব্দ পেয়ে ইমন পিছন পিছন ফিরে সোহাগকে এভাবে হতন্ত হয়ে যেতে দেখে সে দৌড়ে এসে সোহাগকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সোহাগ ইমনকে উপেক্ষা করে চলে যায়। ইমন কি করবে? সে দ্রুত ঘরে গিয়ে শার্ট জড়িয়ে ফোনটা নিয়ে দৌড়ে বেরিয়ে আসে। যেতে যেতে অয়নকে কল করে আসতে বলে। অয়ন ফ্রেশ হয়ে বিছানায় শোয়নি এখনো। তখনই ফোন পায় মৌ। ভাবিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আবারও গায়ে শার্ট জড়িয়ে এক পলক ইশরাতকে দেখেই দ্রুত পায়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। সোহাগ 20 মিনিটের রাস্তা দৌড়ে 10 মিনিট এসেছে, ঠিক যে জায়গায় কিছুক্ষণ আগে তাদের কাছে এসেছিল। সোহাগ আশেপাশে চিৎকার করে ডাকে, মৌ পাখি, কোথায় তুমি? পিছন পিছন অয়ন ইমন সোহাগের পিছে পিছে এসে থেমেছে। সোহাগকে এখানে দাঁড়িয়ে মৌকে ডাকতে দেখে অয়ন অবাক হয়ে বলে, ভাবি এখানে কি করে আসবি? সোহাগ উত্তরে বলে, মীরা কে আমি এক মেয়েকে গাড়িতে তুলতে বলেছিলাম, সেখানে লুকিয়েছিল। ভেবেছিল ওই গাড়ির মেয়ে, পালিয়ে লুকিয়েছে। একটু থেমে ভাঙা গলায় বলে, ও যাওয়ার সময় আমার হাতের সাথে ওর হাত লেগেছিল। মৌ এর মতো লাগছিল, কিন্তু আমি আমার মনের ভুল ভেবে তাকেই দিকে তাকাইনি। ইমন অয়ন বিস্ময় নিয়ে সোহাগের দিকে তাকিয়ে আছে। সেই মেয়েটা ভাবেছিল তারা সোহাগের পিছে ছিল। মেয়েটা সোহাগের দিকে হাত বাড়াচ্ছিল, কিন্তু তারা ভেবেছে বাচ্চার জন্য এমন করছে। সবাই এমন করে স্বাভাবিক। ইমন ঢোক গিলে বলে, কোথায় লুকিয়েছিল? ইমনের কথা শুনে সোহাগ ব্যস্ত পায়ে সেই গাছের কাছে যায়। পিছন পিছন অয়ন ইমন যায়। ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সেখানে কিছু খোঁজে। এখানে ভাবি লুকিয়ে থাকলে যদি কিছু পাওয়া যায় শিওর হওয়ার জন্য এদিক ওদিক লাইট মেরে খোঁজে। সোহাগের চোখ পড়ে মৌ এর পার্স। সাথে সাথে পার্সটি হাতে নিয়ে দেখে তার মধ্যে মৌ এর ফোন আরো কিছু জিনিস। সোহাগ কাঁপা কণ্ঠে বলে, এটা মৌ এর পার্স। ইমন অবাক হয়ে সোহাগের হাত থেকে পার্সটা নেয়। কি বলবে বুঝতে পারছে না। অয়ন সোহাগকে ধরে উঠিয়ে বলে, তুই এমন ভেঙে পড়ছিস কেন? চল, ওই মেয়েদের সাথেই আছে, খুঁজে এলেই পাবো। সোহাগ লালিত চোখ দুটো দিয়ে একবার অয়নের দিকে তাকায়, এরপর দ্রুত উঠে যায়। পা চালিয়ে তারা বাসার দিকে যায়। থেমে থেমে দৌড়ে লাগায়। অয়ন ইমন ও দুজনেই এগোয়। কত বড় কেলেঙ্কারি হয়ে গেছে তাদের চোখের সামনে, তারা বুঝতেই পারছে না। সোহাগ তার বাড়ির গ্যারেজ থেকে তার বাইক স্টার্ট দেয়। ইমন অয়ন দুজনেই সোহাগকে এমন ভাবে যেতে দেখে সোহাগের দিকে এগিয়ে আসতে আসতে বলে, এই ভাই দাঁড়া, অ্যাক্সিডেন্ট করবি, আমাদের বাইকে আয়। সোহাগ ওদের কথা পাত্তা দেয় না। আগে তার তার বুকে ফিরুক, তারপর তার শান্তি। সবকিছু এলোমেলো লাগছে। কয়েকটা মেয়ে পালিয়েছে, তাদের মধ্যে মৌ হয়ে থাকলে তো ওখানে মৌকে পাবে না। কোথায় যাবে মেয়ে হয়ে এ রাতে? ভাবতেই দম বন্ধ লাগছে। সে কেন তার মুখকে চিনতে পারলো না? কেন তাকিয়ে দেখলো না? কেন তার অপরিচিতার চোখে একবার চোখ রাখলো না? নিজের উপর প্রচন্ড রাগ লাগলো। বাইক চালানো অবস্থায় ডান হাতে মুঠো করে বাইকের সামনে খুব জোরে একটা পাঞ্চ মারলো। সোহাগের পিছন পিছন অয়ন ইমন তাদের বাইকে আসছে। প্রায় 30 মিনিটের মধ্যে বাইক চালিয়ে সোহাগ একটি জনবহুল জায়গায় এসে বাইকের ব্রেক কষে। বাইক থেকে নেমে দ্রুত পায়ে এগিয়ে যায়। দুজন লোক সোহাগকে দেখে এগিয়ে এসে জিজ্ঞেস করে, স্যার, এনি প্রবলেম? সোহাগ ফোর্স করে শ্বাস ফেলে। চোখ বুজে মাথাটা দুবার দুদিকে ঝাঁকিয়ে নিয়ে চোখ মেলে জিজ্ঞেস করে, মেয়েগুলো কোথায়? ছোলে দুটি সোহাগকে দেখিয়ে দিয়ে সোহাগ দ্রুত পায়ে সেদিকে যায়। সব মেয়েগুলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে, যাদের চোখ মুখে যেমন অসম্ভব ক্লান্তি মিশে, তার চেয়ে অধিক বেশি স্বস্তি। সোহাগ মেয়েগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। বাঁ দিকে থেকে এক এক করে প্রতিটি মেয়ের মুখ দেখে। এটা তার খুবই অপছন্দের কাজ, কিন্তু তার মুখে খুঁজে পেতে চাইলে আর কোনো উপায় নেই। পিছন পিছন অয়ন ইমন এসে দূরে দাঁড়িয়েছে। তারা তো মুখে দেখতে পারবে না, আর এখানে কোনো মেয়েরাই মুখ ঢাকা নেই। কেউ হয়তো বোরখা পরে আছে, কিন্তু তাদের মুখ খোলা। ইমন অয়ন দুজনেরই
চোখে মুখে চিন্তা, মন বলছে এখানে তাদের ভাবিনি, সে কখনোই মুখ বের করে থাকতেও না। সোহাগ প্রত্যেকটা মেয়েকে দেখে শেষ প্রান্তে গিয়ে চরম হতাশার শ্বাস ফেলে। চোখের কারণে নোনা জল ছিটকে করছে। কয়েক পা ডান দিকে এগিয়ে গিয়ে হঠাৎ হাঁটু মুড়ে বসে পড়ে। নেই তার মুখ, কোথাও নেই। অয়ন ইমন দুজনেই বড় বড় পায়ে এগিয়ে আসে সোহাগের কাছে। সোহাগের দু পাশে বসে। অয়ন বলে, ভেঙে পড়িস না, যে গাড়ি থেকে কয়েকজন মেয়ে পালিয়েছে শুনেছি সেই গাড়ি আমাদের হাতের নাগালের বাইরে চলে গিয়েছে, হয়তো আশরাফ রহমানের হাতে পড়েছে। সোহাগ নিশ্চুপ, চোখ দুটো টকটকে লাল। রাতের রাগের মাথায় মৌয়ের সাথে করা বিহেভগুলো বারবার চোখের সামনে ভেসে উঠছে। তার মৌ কোথায় হারিয়ে গেল? সে কোথায় খুঁজবে? যদি পালিয়ে যায় তাহলে কোথায়? এই রাতে কোনো নরপশু তার বউকে পেলে যে ছেড়ে দিবে না। তার অপরিচিতার কিছু হলে তার কি হবে? আর যদি আশরাফ রহমানের হাতে তার বউ পড়ে তাহলে মেরে ফেলবে তার বউকে। ইমন অয়ন দুজনেই সোহাগকে ধরে উঠাতে চায়। এখানে অনেক মানুষ। সোহাগ বিরক্ত হয়ে খেকিয়ে উঠে, কি প্রবলেম তোদের? সারাদিন শুধু টানাটানি করিস কেন? যত সব অসহ্যগুলো। অয়ন তার ইমন তদ্দা খেয়ে যায়। সোহাগ কথাগুলো বলে নিজে নিজেই কোনো রকম উঠে দাঁড়ায়, একটু এগিয়ে গিয়ে ফাঁকা জায়গায় দাঁড়ায়। অয়ন ইমন একে অপরের মুখ চাওয়ানি চাওয়ানি করে। ইমন হতাশ কণ্ঠে বলে, আমাদের মতো ভালো বন্ধু পেয়ে ওর হজম হচ্ছে না, বদ হজম মনে হয়ে নিজেকে। ভাবিকে খুঁজে পেলে মনে করে ওর জন্য হজমের ওষুধ নিতে হবে। মনে করিস তো? অয়ন চোখ ফাঁকিয়ে তাকায়। ইমনের ডান গালে একটা থাপ্পড়ও মেরে দেয়, যদিও আহামরি জোরে মারেনি, চরম বিরক্ত হয়ে মেরেছে। ইমন রেগে কিছু বলতে চায়, তার আগে অয়ন দাঁত কিমড়ে বলে, আর একটা বাজে কথা বললে তোর গলে জুতোর বাড়ি লাগাবো, বেয়াদব একটা। এরপর সে ও ইমনের পাশ থেকে উঠে যায়। ইমন ইনোসেন্ট ফেস বানিয়ে গালে হাত দিয়ে আশেপাশে তাকায়। চোখে পড়ে একজন জুনিয়র তার দিকে মিটমিট করে হাসছে। ইমন দ্রুত উঠে দাঁড়ায়, রেগে তাকায়। ছেলেটির সাথে সাথে ইমনকে একটা লম্বা সালাম দেয়। ইমন গম্ভীর গলায় বলে, এইবার ঠিক আছে। অয়ন সোহাগের পাশে এসে বসে। সোহাগ কম্পন স্বরে বলে, আশরাফ আমার মৌকে মেরে ফেলবে, ওকে বাঁচতে দিবে না, আমার মৌকে তোরা এনে দে ভাই। অয়ন বোঝানোর স্বরে বলে, একটু শান্ত হও, এত দুর্বল হলে চলবে বলতো? সোহাগ বিড়বিড় করে বলে, সবচেয়ে দুর্বল জায়গায় তীব্র আঘাত পেলে কেউ কি করে শক্ত থাকবে? আমার মৌ আমার অপরিচিতা, আমার শক্তি, আমার ভীষণ বড় দুর্বলতা সে। আমি কি করে ঠিক থাকবো? 2 সেকেন্ডের মাথায় সোহাগ হঠাৎ তার বাইকের দিকে এগিয়ে যায়। ইমন দ্রুত এগিয়ে এসে বলে, আরে কই যাস? সোহাগ তার বাইকে উঠে পড়ে, গম্ভীর মুখে বলে, আশরাফের বাড়ি, ওকে আমি কেটে টুকরো টুকরো করব যদি আমার মৌ এর গায়ে একটা আঁচড় লাগে। এই বলে বাইক টান দেয়। ইমন দ্রুত তার বাইকে উঠে বসে, সোহাগের পিছু পিছু বাইক নিয়ে টান দেয়। অয়ন তার বাইক ছাড়ে। মৌ ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পায়ের তলার যন্ত্রণা হয়, কিন্তু এখন তো অনুভব করতে পারছে না। 2 কদম এগিয়ে গিয়ে ছেলেটার দিকে তাকায়, 2 হাতে চোখ মুছে আবারও ভালোভাবে ছেলেটার দিকে তাকিয়ে পরখ করে, কিছু যেন বুঝতে পারে। সাথে সাথে চোখ নামিয়ে নেয়, চোখ বুজে স্বস্তির নিঃশ্বাস ফেলে। আবারও আগের জায়গায় গিয়ে মাথা নিচু করে বসে। সামনে দৌড়ানো ছেলেটা মৌ এর হাব ভাব কিছুই বুঝতে পারছে না। বিড়বিড় করে বলে, পাগল টাগল হয়ে গেল নাকি? কথাটা মৌ শুনতে পেয়েছে, তবে সে তাকায় না। অচেনা অপরিচিত লোকের সাথে কথা বলতে চায় না। ছেলেটা চুলের ভাঁজে হাত লাগিয়ে বলে, তুমি আমার নাম কি করে জানো? আমি ভাইরাল হয়ে গেছি নাকি? মৌ বিরক্ত হয়। এই লোকটি তার স্বামী নয়। এক মুহূর্তের জন্য সে ভুল ভেবেছিল, ভাবা ভুলও নয়। চেহারার এত মিল কেন তার স্বামীর সাথে এই লোকটার? সোহাগের দাড়ি এর চেয়ে বড়। সে আজ রাতেই দেখে এসেছে। তার একটু ভালো করে দেখলেই বোঝা যায় এই লোকটা হুবহু তার স্বামীর মতো জমজ নয়, তবে অনেক মিল। মৌ এর ভালোবাসার মানুষটাকে চিনতে তার এক মুহূর্তের জন্য ভুল হতে পারে, কিন্তু সে ভুল দীর্ঘক্ষণ টিকবে না। এই লোকের সাথে তার স্বামীর 90% মুখের মিল, তবে মিলে না।
এই জন্যই তো এতক্ষণ ভয়েস শুনে চিনতে পারিনি। লাস্টে ওই কথাটা মিল পাওয়ার হঠাৎ কি যেন হলো তার। সোহাগের কথা মনে পড়ে গেল, আর এই লোকের দিকে তাকালে চেহারার মিল পাওয়ার ভেবে বসলো তার স্বামী। তাছাড়া এই লোকের হাসি একদমই আলাদা। সোহাগের হাসি তার বুকে প্রশান্তি এনে দেয়। তার সোহাগ এত বাজে কথা বলবে কিভাবে? সে বিশ্বাস করে না এই লোকটাকে। সোহাগের সাথে চেহারার মিল, সোহাগের নাম এর সাথে মিল। ছোটবেলায় শুনেছি পৃথিবীতে নাকি 7টা মানুষ একরকম দেখতে হয়। তার মানে হচ্ছে ছোটবেলায় দুটো স্যারকে সে গুলিয়ে ফেলতো। একটা তার কোচিং এর স্যার, আরেকটা তার স্কুলের স্যার। সে ভাবতো দুজন একই ব্যক্তি, কিন্তু কিছুটা বড় হওয়ার পর বুঝতে পারে সে এমন স্কুল কোচিং এ পড়ে যেখানে দুজন ব্যক্তি অনেকটা একরকম দেখতে। সে যাদের একই ব্যক্তি ভাবতো, আসলে সেই স্যার দুজন একে অপরের চিনতই না। এখানেও সেই রকম ব্যাপার। তার স্বামীর চেহারার সাথে এই লোকটার চেহারার অনেক মিল। ছোটবেলায় তার সাথে ঘটা ঘটনাটা ঘটার ফলে এখন ব্যাপারটা বুঝতে তার খুব বেশি বেগ হতে হয়নি। অসহ্য লাগলে মোর এর এত কুৎসিত লোকটার সাথে তার স্বামীর চেহারার এত মিল কেন দিল আল্লাহ? লোকটি আবারও বলে, তোমার নাম কি? মৌ এর নীরবতায় এবার ধমক বলে, তোমার নাম বলো। মৌ মাথা নিচু করে কাপা স্বরে বলে, মৌ। লোকটা হেসে বলে, নাইস নেম। তুমি কি বিছানায় আসবে নাকি আমি নিয়ে আসবো তোমাকে? মৌ চোখের পানি ফেলে। সে মরে গেলেও তার সোহাগ ছাড়া অন্য কারোর কাছে নিজেকে সঁপে দিবে না। সে মনে মনে এটাই বলছে, আল্লাহ তুমি হয় আমায় এই দুনিয়া থেকে নিয়ে নাও, নয়তো এই পশুর হাত থেকে বাঁচিয়ে আমাকে আমার স্বামীর বুকে ফিরিয়ে দাও। কিন্তু সোহাগ যে তাকে নিজেই এখানে পাঠালো, এই হিসাব যে মেলে না। কিন্তু সে এটুকু বিশ্বাস করে তার স্বামী তাকে ভীষণ ভালোবাসে। তখনকার স্বপ্নটার কথা মনে পড়ে, কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসতে চায়। সে ভাবতে চায় না। ছেলেটা তার দিকে এগিয়ে হাত বাড়ায়। মৌ চোখ বুজলে কান্না মাখা গলায় বলে, আমাকে ছোবেন না প্লিজ। আমার স্বামী খুব কষ্ট পায়। আমার পরপুরুষ ছুঁয়ে দিলে। আমার স্বামীর হক নষ্ট করবেন না, আমায় অপবিত্র করবেন না, দয়া করুন। ছেলেটা মৌ এর চোখের পানির দিকে তাকালে তার হাত থেমে যায়। এর আগেও কোথাও যেন এই চোখ দুটো সে দেখেছিল, ঠিক মনে নেই, তবে ভীষণ সুন্দর, এক দেখায় মনে রাখার মতো। সে ভাবুক হয়ে মৌ এর দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুমি মেরিড? মৌ মাথা নিচু করে চোখের পানি ফেলে বলে, ছেলেটা এসব পাত্তা না দিয়ে আবারও বলে, তুমি উঠবে নাকি আমি তোমায় বিছানায় নিব? মৌ এর আবারও গা গলিয়ে ওঠে। এমন কথা শুনে বিড়বিড় করে, পুরুষ নরক পশু একটা। মৌয়ের কথা ছেলেটি শুনতে পায়। নিজের নামে এই সব শব্দ পছন্দ হলো না তার। রাগ হলো মৌয়ের উপর। সে এগিয়ে এসে মৌকে থাবা দেওয়ার মতো করে ধরতে নিলে মৌ নিজেকে গুটিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে কান্না করতে করতে কাপা স্বরে 2 হাত জোর করে বলে, দয়া করুন, আমার স্বামীর কাছে আমায় ফিরিয়ে দিন প্লিজ, আমায় অপবিত্র করবেন না। ছেলেটি আবারও থেমে গেল। মনে হচ্ছে বেশ ভালোই মজা পাচ্ছে। শব্দ করে হেসে উঠল। এরপর মৌ এর ভেজা চোখের দিকে তাকিয়ে মাথা নাড়তে নাড়তে বলে, তোমার চোখ দুইটা তো মারাত্মক সুন্দর মাইরি, মিনতি করার সিস্টেমটাও বহুত সুন্দর। মৌ সাথে সাথে দৃষ্টি নামিয়ে নেয়। কথাগুলো তার গায়ে কাটার মতো বিঁধল। ছেলেটির মনে হলো এই সব আস্তে ধীরেই হোক। মেয়েটির চোখ দুটো যা সুন্দর, দেখতে নিশ্চয় আরো সুন্দর হবে। ভাবনা অনুযায়ী রুড কণ্ঠে বলে, তোমার মুখ থেকে কপট সরা, আমি তোমার মুখ দেখব। ছেলেটির কথায় মৌ ভ্রু কুঁচকে যায়। তাকে এখন তার স্বামী ছাড়া পর পুরুষকে মুখ দেখাতে হবে? না না, সে কখনো পর পুরুষকে তার মুখ দেখাবে না। সে মাথা নিচু করেই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কান্না জড়িয়ে কণ্ঠে বলে, আমি পর পুরুষকে মুখ দেখাতে পারবো না, এটা আমার স্বামীর হক। ছেলেটা বোধহয় এবার অতিরিক্ত রেগে গেল। এখন থেকে স্বামী স্বামী করে মাথা খেয়ে ফেললো মেয়েটা। ইচ্ছে করলো মেয়েটির 2 গালে আগে 10-20টা থাপ্পড় মেরে তার স্বামীর নাম ভুলিয়ে দিতে। তখনই ছেলেটির ফোন বেজে ওঠে। সে বিরক্ত হয়, তবে সোজা হয়ে দাঁড়িয়ে পকেট থেকে ফোন বের করে। ইম্পর্ট্যান্ট কল বুঝতে পেরে চোখ মুখ থেকে বিরক্তি মুছে যায়। কল রিসিভ করে ছেলেটি ঘর থেকে বেরিয়ে যায়। বাইরে দাঁড়ানো মেয়েগুলো সাথে সাথে দরজা লাগিয়ে দেয়, নয়তো মেয়েটা
তো পালাবে, তাদের স্যারেরই নির্দেশ এটা। সোহাগ বাইক থামিয়ে হন হন করে হেঁটে সামনে একটা বাড়ির দিকে এগিয়ে যায়। দরজার কাছে দাঁড়িয়ে লাগাতার কলিং বেল বাজাতে থাকে। 1 সেকেন্ডের জন্যও থামে না। চোখ মুখ ভীষণ শক্ত তার। আশরাফ রহমান এভাবে পাগলের মতো কাউকে কলিং বেল চাপতে দেখে বিরক্ত হয়। সে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এই সময়ই বোধহয় তার জন্য রাত শুরু হয়। সারা রাত জেগে এই সময় ঘুমাতে যায়। বিরক্ত হয়ে এসে দরজা খুলে সামনে সোহাগকে দেখে অবাক হয়। মৃদু হেসে বলে, সোহাগ বাবার আগমন যে। সোহাগ ঝড়ের বেগে এগিয়ে এসে আশরাফ রহমানের কলার চেপে রাগান্বিত স্বরে বলে, আমার বউ কোথায়? বল, আমার বউকে কোথায় রেখেছিস? আশরাফ রহমান ভ্রু কুঁচকে তাকালো সোহাগের দিকে। সে সোহাগের বউকে কোথায় পাবে? এই ছেলে তাকে এসে ধমকাচ্ছে কেন? সোহাগ আবারও রেগে হিসিয়ে বলে, আমার বউ কোথায় বল, নয়তো এখানেই জ্যান্ত পুঁতে দিব তোকে। আশরাফ রহমান সোহাগের রাগ দেখে একটু ভয় পেলেন। কফতির স্বরে বলে, আমি জানি না তোমার বউ কোথায়, আমি কি করে জানবো? সোহাগ আশরাফ রহমানকে ধাক্কা দিয়ে বলে, মিথ্যা বলিস না তুই, বল আমার বউকে কোথায় রেখেছিস? ওর গায়ে একটা আঁচ লাগলে তোকে আমি জীবন্ত অবস্থায় ফিস ফিস করে কাটবো। আশরাফ রহমান বেশ ভালোই ভয় পেলেন। সোহাগ অস্বাভাবিক রেগে আছে। বাবার বয়সী একজনকে কিভাবে তুই তুকারি করছে ভেবে অসহ্য লাগলো আশরাফ রহমানের। তার চেয়ে সোহাগের বড় শত্রু আর কে আছে যে এর বউয়ের দিকে হাত বাড়িয়েছে? সে যদি একটা সুযোগ পেত তাহলে এর বউকে নিজ হাতে খুন করে এই সোহাগকে জন্মের মতো শিক্ষা দিতে হতো। সোহাগ তার কোমরে গুজে রাখা পিস্তল বের করে আশরাফ রহমানের মাথায় ঠেকিয়ে বলে, আমার বউ কোথায় বলবি, নাকি তোকে উপরে পাঠাবো আমি, বল। আশরাফ রহমান বিরক্ত। এর বউকে সে জীবনে দেখলো না, কোন গুহায় লুকিয়ে রাখতো কে জানে। আজ কোথা থেকে এসে বলছে এর বউকে বের করে দিতে। বিরক্ত হয়ে বলল, সোহাগ, তোর বউকে আমি জীবনে দেখিনি, এসব পিস্তল দেখিয়ে কি হবে? আমি জানি না তোর বউ কোথায়। সোহাগ ব্রু কুঁচকে কিছুক্ষণ তাকিয়ে রইল আশরাফ রহমানের দিকে। এই লোককে সে হাড়ে হাড়ে চিনে। যদি আসলেই তার বউকে পেতে তাহলে হয়তো সবার আগে তাকেই বলতো। তাকে কষ্ট দেওয়ার জন্য হাজারটা কাজ করে তাকে দেখাতো, কাট কাট গলায় বলে দিত। কিন্তু এই লোক এখনো অস্বীকার করছে, মানে এর কাছে মৌ নেই। তাহলে তার মৌ কোথায়? আশরাফ রহমানের দিকে পিস্তল শক্ত চোখে চেয়ে বলল, যদি শুনেছি আমার বউ এর আগে পিছে তুই ছিলি, বিশ্বাস কর তোর কবর আমি নিজে খুঁড়ব। এই বলে সোহাগ হন হন করে হেঁটে চলে যায়। আশরাফ রহমান মনে মনে একটু ভয় পেলেও উপর থেকে নর্মাল থাকলেন। এই সোহাগ ছেলেটা দেখেই সে মাঝে মাঝে এত ভয় পায়। কথার কি তীক্ষ্ণতা! এ তার বন্ধু হলে কত ভালো হতো, তার সব কাজ কি সুন্দর সমাধান হতো। এখন শত্রু হয়ে সব কাজে ঝগড়া দিয়ে বেড়ায় শুধু। মুখ কিছুক্ষণ ফুঁপিয়ে কেঁদে। সে কি করবে, কিভাবে এখান থেকে বের হবে? হাঁটুতে গুজে মাথা রেখে তুলে খেয়াল করলো তার পাশে একটা ফোন পড়ে আছে। বুঝলো না কার ফোন এটা। এত সব ভাবলো না সে। একটুখানি আশার আলো দেখলো মেয়েটা। হাঁটু মাটিতে ঠেকিয়ে ফোনটা হাতে নিল। ফোন অন করলে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই লোক আর সোহাগ পাশাপাশি দাঁড়িয়ে আছে, এমন একটা পিক ফোনের ওয়ালপেপারে দেয়া। তার মানে এই লোক সোহাগকে চেনে। এই খারাপ লোকের সাথে সোহাগের কানেকশন আছে। মেয়েটা মুখ চেপে কাঁদে উঠে, দিশেহারা লাগে। ফোনে লক না থাকায় কাপা হাতে সোহাগের নাম্বারে ডায়াল করে। সোহাগ ছাড়া তার আর ভরসার স্থল যে আপাতত কেউ নেই। সে অ্যাটলিস্ট সোহাগকে জানাতে চাই সে এখানে। সোহাগ জানলে নিশ্চয় এতক্ষণে চলে আসতো। তার স্বামী তাকে ভালোবাসে ভীষণ, সে জানে। চোখের পানি মুছে কানে ফোন ধরে। সোহাগ আশরাফের রহমানের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ধারে বসেছে। তার মাথা কাজ করছে না, বিড়বিড় করে, আমার পাখি বউ কোথায় তুমি, কোথায় চলে গেলে আমায় রেখে? প্লিজ আমার কাছে ফিরে এসো। এই বুকটায় আবারও জ্বালা বাড়িয়ে কোথায় হারালে তুমি? আমি পারছি না তোমায় ছাড়া থাকতে, প্লিজ আমার কাছে ফিরে এসো। তখনই সোহাগের ফোন বেজে ওঠে। সে সবাইকে জানিয়েছে, তার অফিসের সবাই জানিয়েছে। কে কোথা থেকে খবর দিবে, তাই দেরি না করে দ্রুত কল রিসিভ করলো। ওপাশ থেকে ফুঁপানোর আওয়াজ পায়। সোহাগ ফোন কান থেকে নামিয়ে নাম্বার চেক করে। অচেনা নাম্বার। মৃদু কম্পন
বলে কে? মৌ ফোফানো কণ্ঠে বলে, আপনি আমায় কোথায় পাঠিয়েছেন সোহাগ? আমায় এখান থেকে নিয়ে যান না প্লিজ, আমার দম বন্ধ লাগছে। এই মানুষগুলো খুব খারাপ। সোহাগের হৃৎপিণ্ড যেন কেউ খামচে ধরেছে। ডোক গিলে কাঁপা কাঁপা গলায় বলে, আমার পাখি কোথায় আছো তুমি? আমার বলো, আমি এক্ষুনি নিয়ে আসবো তোমায়। মৌ কাঁদতে কাঁদতে বলে, আমি চিনি না এই জায়গা, আমায় এখান থেকে নিয়ে যান। ওই লোকটা খুবই বাজে। সোহাগ দ্রুত দাঁড়িয়ে পড়ে, বড় বড় পায়ে তার বাইকের দিকে যেতে যেতে বেঁধে আসা গলায় বলে, আমার মৌ, আমি এক্ষুনি আসছি। এই ফোনটা অন রাখবে, ঠিক আছে? আমি নাম্বার ট্র্যাক করে কিছুক্ষণের মধ্যে তোমাকে নিয়ে আসবো ওখান থেকে, ইনশাল্লাহ। মৌ নাক টেনে বলে, আপনি তো আমায় এখানে পাঠালেন, আপনি এই জায়গাটা চেনেন না? সোহাগ চোখ বুঝে মৃদুস্বরে বলে, চিনি না পাখি, আমি ওখানে তোমায় পাঠাইনি। সব মেয়েদের আমি নিরাপদ স্থানে পাঠিয়েছি, কিন্তু তোমাদের গাড়ি আমাদের হাতছাড়া হয়ে গেছে। সরি পাখি, আমি এক্ষুনি আসছি। কেউ আসার শব্দে মৌ কেঁদে কেঁদে বলে, কেউ এদিকে আসছে, আপনি তাড়াতাড়ি আসুন প্লিজ। সোহাগের চোখের কোণে পানি জমলো। এই একটা জায়গায় এই তার অপরিচিতার কাছে এসে সে ভীষণ দুর্বল হয়ে যায়, তার সকল বাঁধ ভেঙে যায়। তার অপরিচিতার এত অসহায় কণ্ঠ সে কি করে সহ্য করবে? তার মৌ ভালো নেই। কোনো রকম নিজেকে সামলে বলে, পাখি, তুমি এই ফোনটা কোনোভাবে বন্ধ হতে দিও না, আমি খুব দ্রুত আসছি। মৌ কল কেটে দেয়। সোহাগ দ্রুত এই নাম্বার তার অফিসে পাঠিয়ে বলে নাম্বারটা ট্র্যাক করে তাকে এক্ষুনি আপডেট জানাতে। 1 ঘন্টার মধ্যে সোহাগ সেই জায়গায় পৌঁছে যায়। বাইক থেকে নেমে দাঁড়ায়। আশেপাশে তেমন কোনো বাড়ি ঘর নেই, একটা জায়গায় গোডাউনের মতো। এই লোকেশনটাই পেয়েছে সে। মৌ যে নাম্বার থেকে কল করেছিল দ্রুত পায়ে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর গোডাউনের সামনে একটা ছেলেকে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে। সোহাগ হাঁটার গতি বাড়ায়। ছেলেটার কাছাকাছি আসলে সোহাগের চোখে মুখে বিস্ময় ভর করে। পায়ের গতি একেবারে থেমে যায়। কারো পায়ের শব্দে ছেলেটাও সামনে তাকালে বিস্ময় এসে ভর করে তার চোখ দুটো। ছেলেটা অবাক স্বরে বলে, সোহাগ। সোহাগ একই সময় একই সাথে অবাক কণ্ঠে আওড়ায়, সোহাদ। সোহাদ। ছেলেটার চোখের কোণে পানি জমে। প্রায় 5 বছর পর তারা আজ মুখোমুখি হয়েছে। আর আগে আড়াল থেকে দুজনকে দেখেছে হয়তো কোথাও। একজন দেখেছে আরেকজন বেখেয়াল থেকেছে। এভাবেই অনেকবারই হয়তো দেখেছে। এ জানে ও তাকে দেখেনি 5 বছরের আগে, আর ও জানে এ কখনো দেখেনি 5 বছর আগে, অথচ তাদের ভাবনা মেলে না। দেখেছে বলেই হয়তো এত বছর পর মুখোমুখি হয়ে এক দেখায় চিনে ফেললো একে অপরকে। যদিও মুখের আহামরি পরিবর্তন আসেনি কারোই। প্রথম দিনের স্মৃতি ভেসে উঠে সোহাদের অক্ষিপ্টে। একটা ছেলে পিছনের বেঞ্চ থেকে উঠে সামনের বেঞ্চে সোহাগের পাশে বসে। তুমি কারোর সাথে কথা বলো না কেন? সোহাগ বিরক্ত হয়ে ছেলেটার কথায়। মাত্র ক্লাস 5-এ পড়লেও ছেলেটা বেশ গম্ভীর। বাইরের মানুষের সাথে, তার নিজস্ব মানুষদের সাথে বেশ হাসিখুশি। ছেলেটা আবারও সোহাগকে গুঁতো দিয়ে বলে, কি হলো, এখনো কথা বলছো না কেন? সোহাগ বিরক্ত হয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলে, ভালো মানুষ ছাড়া আমি কারোর সাথে মিশি না, তুমি আমাকে ডিস্টার্ব করো না। ছেলেটা হেসে বলে, আমি ভালো মানুষ, বিশ্বাস করো, আমি তোমার বন্ধু হই, আমাকে বন্ধু বানাবে তোমার? সোহাগ গম্ভীর মুখে ছেলেটার দিকে তাকিয়ে থেকে বলে, তোমার নাম কি? ছেলেটা হেসে বলে, সোহাগ। তোমার নাম? সোহাগ এবার খুব সামান্য হেসে বলে, আমার নাম সোহাগ। আমাদের নামের মধ্যে অনেকটা মিল। সোহাগ হেসে বলে, হ্যাঁ, মাত্র একটা অক্ষরের। এরপর পকেট থেকে একটা ছোট আয়না বের করে সোহাগ আর তার সামনে ধরে অবাক হয়ে বলে, দেখ, আমাদের চেহারাতেও অনেক মিল। সোহাগ নিজেও খানিকটা অবাক হলো। আসলেই তাদের চেহারার অনেক মিল। এজন্যই তাকে অনেকে সোহাগ বলতো ভুল করে। আর সে ভাবতো হয়তো তাদের নাম ভুল শুনে ভুল নামে ডাকে। সোহাগ ছেলেটা 3-4 দিন হলো হাই স্কুলে এসেছে। সোহাগ চিনতো না। আজকেই খেয়াল করে ছেলেটাকে দেখলো, আবার ও নামও জানতে পারলো। এরই মধ্যে অয়ন আর ইমন একসাথে ক্লাসরুমে ঢুকে সোহাগের পাশে অনেকটা সোহাগের মতো দেখতে একটা নতুন ছেলেকে দেখে ইমন বলে, সোহাগ,
তুই নতুন বন্ধু বানিয়েছিস, এ তো একদম তোর মতো দেখতে, কোথায় পেলি? সোহাগ কিছু বলার আগে সোহাগ ছেলেটা দাঁড়িয়ে বলে, হ্যাঁ সোহাগ আমার বন্ধু, আমি তোমাদেরও বন্ধু হতে চাই, বন্ধু হবে আমার। অয়ন ইমন দুজনেই দুজনের দিকে তাকিয়ে সোহাগ ছেলেটার দিকে তাকিয়ে হেসে বলে, আচ্ছা ঠিক আছে। পাশ থেকে সোহাগ বলে, ও শুধু আমার মতো দেখতে নয়, ওর নামটাও আমার সাথে মিল যায়। অয়ন ইমন অবাক হয়ে বলে, কি নাম? সোহাগ হেসে বলে, আমার নাম সোহাদ। অয়ন ইমন দুজনেই একসাথে ও বলে চিল্লিয়ে ওঠে। ইমন তার স্বভাব সুলভ সোহাগ আর সাহাদের পিঠে থাপ্পড় দিয়ে বলে, তোদের দিয়ে অনেক প্র্যাঙ্ক করতে পারবো আমরা, কি দারুণ হবে রে। ইমনের কথা শুনে সবাই হাসলো, যদিও একটু ভালো করে দেখলেই এদের আলাদা করা যায়, কিন্তু যারা এদের চেনে না তারা হঠাৎ দেখলে ভুল করতে পারে। ভাবনার মাঝেই সোহাগ চোখ মুখ শক্ত করে এগিয়ে এসে সোহাদের কলার চেপে ধরে রাগী কণ্ঠে চিৎকার করে বলে, তোকে আমি ছাড়বো না সোহাদ, অনেক ছাড় দিয়েছি আমি তোকে, তুই আমার এর দিকে হাত বাড়িয়েছিস, তোকে আমি জ্যান্ত কবর দিব। সোহাদ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে কাপা স্বরে বলে, মৌ তোর বউ? সোহাগ এর নাম সোহাদের মুখে শুনে আরো রেগে যায়। ডান হাত মুঠিবদ্ধ করে মুখে একটা ঘুষি মেরে বলে, আমার বউয়ের নাম এই নোংরা মুখে নিবি না, জানোয়ার পশু একটা। সোহাদ মার খাওয়ার এগিয়ে এসে সোহাগকে জড়িয়ে ধরে বলে, তুই তো ভালো মানুষ। সোহাগ ধাক্কা দিয়ে সোহাদকে সরিয়ে দেয়, রক্ত গরম হয়ে গেছে তার। রাগে চিৎকার করে বলে, বল মৌ কোথায়, কোথায় রেখেছিস? সোহাদ ঢোক গিলে বলে, ভেতরে আছে। সোহাগ দ্রুত ভেতরে পা বাড়ালো। সোহাদ বলে উঠে, তুই তোর বউ এর চোখের তীক্ষ্ণ দৃষ্টির কাছে হেরে গিয়ে তাকে বিয়ে করছিস তাই না? সোহাগের পা থেমে যায়। এই কথা তো সে আর আল্লাহ ছাড়া কেউ জানে না, মৌও জানে না। সোহাদ কি করে জানলো? উল্টো ঘুরে সোহাদের দিকে তাকালে সোহাদ হেসে বলে, সেদিনের ঘড়িটাও তোকে দিয়েছিলাম, আর আজ তোর বউকেও দিয়ে দিলাম, যা। আমার কথা ফলে গেল, দুজন এক মেয়েকেই পছন্দ করে ফেললাম। ইয়ার সোহাগের স্মৃতিতে একদিনের ঘটনা ভেসে উঠে, এই ঘড়িটা আমাকে প্যাক করে দিন। সোহাদ দুজনেই দুজনের দিকে তাকায়। সোহাদ হেসে বলে, কোনটার কথা বললি তুই? সোহাগ ঘুরিয়ে হাতে নিয়ে বলে, এটা। তুই কোনটা দেখালি? সোহাদ হেসে তার পাশের ঘড়ি হাতে নিয়ে বলে, এটা। এরপর দুজন দুটো ঘড়ি প্যাক করে দিতে বলে। সোহাগ অবাক হয়ে তাকায় সোহাদের দিকে। সেদিন তার মানে সেই ঘড়িটাই সোহাদের পছন্দ ছিল, যেটা সে পছন্দ করেছিল। কিন্তু সেই দিন নিখুঁত অভিনয়ে সোহাদ তার পছন্দের ঘড়ি তাকে দিয়ে চেয়েছিল। বেশিরভাগ সময় তাদের পছন্দ মিলে যেত, কখনো সোহাদ লুকিয়ে নিত তার পছন্দ সোহাগকে তার পছন্দের জিনিস দিয়ে দেওয়ার জন্য, কখনো পারত না। আর তখন সোহাদ হেসে বলতো, আমার যে হারে পছন্দ মিলে যায় ভাই, এভাবে যদি কোনো মেয়েকে পছন্দ হয়ে যায় তখন যে কি হবে সেটাও ভাবি আমি। সোহাগ পাত্তা দিত না সেই কথায়। আজ সেই পুরনো কথা ভাবতে সোহাগের রাগ তরতর করে বেড়ে গেল। দৌড়ে গিয়ে সোহাদের কলার চেপে ধরে দাঁত কিমড়ে বলে, আমার বউয়ের দিকে নজর দিবি না, দিলে তোর চোখ গেলে দিব আমি, শয়তান। সোহাদ হেসে বলে, আরে ভাই, তোর বউয়ের শুধু চোখ দুটোই একটু সুন্দর, ভয়েসটাও খারাপ না, তবে মুখ দেখা বাকি রয়ে গেছে। আমার যেহেতু পছন্দ হয়েছে তাই ওকে আমার এক রাতের জায়গায় 2 রাত হলেই চলতো। আমার পছন্দের মাত্রা এই লেভেলের। সোহাগের আর সহ্য হলো না। সে এবার গায়ের সব শক্তি দিয়ে সোহাদের নাক মুখ ঘুষি মারে। সোহাদ পড়তে পড়তে বেঁচে যায়। নাক দিয়ে সামান্য পরিমাণ রক্ত আসে। সে ও সবে মন দিল না। হাঁটুতে ভর দিয়ে শব্দ করে হাসি। বাঁ হাতে নাকে লেগে থাকা রক্তটুকু মুছে সোজা হয়ে দাঁড়ায়। নিজেকে সামলে বলে, যেহেতু তোর বউ তাই আর নিচ্ছি না। এত রেগে যাচ্ছিস কেন? তোর গায়ের জোর একটুও কমেনি। সোহাগ জ্বলন্ত চোখে চেয়ে আছে সোহাদের দিকে। সোহাদ এ পর্যায়ে নিজেকে একেবারে সামলে সোহাগের দিকে চেয়ে নির্জব চোখে চেয়ে বলে, আমি তোর জন্য অনেক কিছু করেছি, তুই আয়নার সামনে দাঁড়িয়ে অস্বীকার করতে পারবি না। সোহাগকে
গায়ের জোরে ধাক্কা দিয়ে বলে, ঠিক বলেছিস, অনেক কিছুই করেছিস, আমার প্রিয় মানুষকে খুন করেছিস তো, আর কি করতে চাস? সোহাদ হেসে বলে, তোকে তো মারিনি, আগলে রেখেছিলাম আড়াল থেকে। সোহাগ চিৎকার করে বলে, তুই একটা মুখোশধারী হৃদয়হীন সোহাদ, তুই মিথ্যে বলে আমার সাথে বন্ধুত্ব করেছিলি, পিছন থেকে আগলে নয়, ছুরি চালাস তুই। সোহাদের চোখ জোড়া ভিজে উঠল, দ্রুত চোখ সরায় সোহাগের থেকে, নিজেকে সামলে বলে, তুই আমাকে বন্ধু কেন ভাবিস না সোহাগ? সোহাগের শক্ত কণ্ঠে, কারণ আমি পশুরূপী কোনো মানুষের সাথে বন্ধুত্ব রাখি না। এই বলে সোহাগ গোডাউনের ভেতর এগিয়ে যায়, ডান হাতে চোখের কোণে লেগে থাকা এক ফোঁটা নোনা পানির ছিটকে ফেলে। বন্ধুত্বের বিচ্ছেদ বড় কষ্টের, যেটার স্বাদ সোহাগ দুজনেই পেয়েছে, আজ থেকে 5 বছর আগে, হয়তো এখনো পায়, কিন্তু সোহাগ তা স্বীকার করলেও সোহাগ স্বীকার করে না। সোহাগ করুণ চোখে চেয়ে রইল সোহাগের দিকে, ভীষণ কষ্ট হয়, কোথায় যেন বিড়বিড় আওড়ায়। তুই আমায় কলিজার এক অংশ সোহাগ, আমার এই বন্ধুত্বকে তুই তাচ্ছিল্য করলে আমি ভীষণ দুর্বল হয়ে পড়ি। তুই সত্যি আমায় আর বন্ধু ভাবিস না, তাই না? এই আক্ষেপটা আমার কোনো দিন যাবে না রে। কথাগুলো বলে সে দীর্ঘশ্বাস ফেলে। সে এখন বুঝতে পারে মেয়েটা তাকে সোহাগ বলে ডাকছিল, আর সে শুনেছে সোহাগ। তাদের নাম আহামরি পার্থক্য নয় তো, সাথে চেহারাও। এই মেয়েটাও তাদের গুলিয়ে ফেলেছিল, কিন্তু একটু পরেই এর অদ্ভুত আচরণ করার কারণে বুঝতে পারে, কারণ মেয়েটা বুঝতে পারে তার স্বামীর হাতে তার সামান্য ছোঁয়ার মিল। আসলে সে তার স্বামী নয়। স্কুলে অহরহ এমন ঘটনা ঘটেছে, আর তারা 4 বন্ধু মজা লুটেছে। ভার্সিটিতে এই নিয়ে কত প্র্যাঙ্ক করেছে, কত মজা করেছে তারা 4 বন্ধু। সোহাদের ঠোঁটের কোণে কিছুটা হাসি ফুটে ওঠে সেসব দিনের কথা ভেবে। চাপ দাড়িতে হাত বুলায়, বড় হয়ে গেছে, দাড়িগুলো কাটতে হবে। অয়ন ইমন কিছুক্ষণ পরেই এসে তাদের গাড়ি থামায়। দুজনে দ্রুত এগিয়ে আসে গোডাউনের দিকে। ভেতরে যেতে গিয়ে কাউকে দেখে দাঁড়িয়ে যায় অয়ন। ইমন এগিয়ে গিয়ে অয়নকে দাঁড়াতে দেখে পিছু আসে। অয়নের দৃষ্টি অনুসরণ করে পাশে একটা দাঁড়ানো ছেলেকে দেখে অবাক হয়, এগিয়ে যায়। দুজনে একসাথে বলে ওঠে, সোহাদ। সোহাদ নিজের নাম কারো কণ্ঠে শুনতে পেয়ে পিছু ফিরে ইমন অয়নকে দেখে মৃদু হাসে। এগিয়ে গিয়ে দুজনকেই একসাথে 2 হাতে জড়িয়ে ধরে। অয়ন ইমন দুজনেই চুপ করে দাঁড়িয়ে থাকে, তারা হাত উঠিয়ে ধরে না সোহাদকে। সোহাদ কিছুক্ষণ পরে অয়ন ইমনকে ছেড়ে বলে, অনেক দিন পর দেখলাম, কেমন আছিস তোরা? ইমন মৃদুস্বরে বলে, বল, অনেক বছর পর দেখলাম। সোহাদ রহস্যময় হেসে বলে, আমি অনেক দিন পরই দেখলাম। অয়ন অন্যদিকে তাকিয়ে পলক ঝাপটে বলে, তুই কি এসবের সাথে জড়িত? ভাবিকে তুই এনেছিস এখানে? সোহাদ হেসে হাত দুটো ব্যায়াম করার ভঙ্গি করে বলল, একটু আগে জেনেছি ওটা তোদের ভাবি, আমার বেড পার্টনার হতে হতে বেঁচে গেছে। অয়ন ইমন দুজনেই চোখ বুঝল। ইমন উপহাসমূলক হাসি হেসে বলল, পশু কখনো মানুষ হয় না, তার জলজান্তর প্রমাণ তুই। সোহাদ গায়ে মাখল না ইমনের কথা, হেসে বলল, মানুষও কখনো পশু হয় না, এটার জলজান্ত প্রমাণ তোরা। ইমনের এত পরিমাণ রাগ হলো, ছেলেটা সহজে রাগে না, কিন্তু এই ছেলেকে যেন সহ্যই করা যাচ্ছে না আর। হঠাৎ করে সোহাদ এর নাক বরাবর একটা ঘুষি মেরে দেয়। আহাদ অবাক হয়, এটা সোহাগ হলে খুব স্বাভাবিকভাবে নিত। সোহাগের রাগ কেমন সেটা সে জানে, কিন্তু ইমন এমন নয়। ইমনের রাগ দেখার সৌভাগ্য তার হয়নি বললেই চলে। সোহাদ ইমনের দিকে তেড়ে গেলে অয়ন ইমনকে সরিয়ে নিয়ে সোহাদের দিকে তাকিয়ে মৃদু হাতে জোর করে বলে, তোর শ্রেণী আলাদা, সেভাবেই থাক, আমাদের সাথে লাগিস না প্লিজ। তোর সাথে লেগে আমাদের হাত নোংরা করতে চাই না। সোহাদের ভীষণ অসহায় লাগে নিজেকে। তারা 4 বন্ধুর কত স্মৃতি জমা আছে, লিখতে বসলে শেষ হবে না সেসব, কিন্তু এরা সবাই তাকে কিভাবে দূরে ঠেলে দেয়, তাকে কতটা পর করে দিয়েছে। ইমন রাগান্বিত স্বরে বলে, ও কত অসহায় মেয়েদের সাথে এরকম করে বলতো, বল।
তা লয়ে যেতে পারে না। ওর মতো মানুষের সাথে আমাদের 3 বন্ধুর পরিচয়টা ছিল জীবনের সবচেয়ে বড় পাপ। সোহাগ দুর্বল গলায় আওড়ায়, ইমন। ইমন পিছন ফিরে চোখ বুজে নেয়, চোখের কোণে জমা পানি ডান হাতের বুড়ো আঙুল দিয়ে ছিটকে ফেলে। অয়ন চুপচাপ দাঁড়িয়ে থাকে, কথা বের হয় না তার মুখ থেকে।